ওকে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আরে দূর মশাই, আপনি কি এলোধেলো বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছেন নাকি যে পথে ঘাটে অসুবিধা হবে? দোস্তর মতো মন্ত্রী প্রভাত কুণ্ডুর একমাত্র ছেলের সঙ্গে বিয়ে বলে কথা, কোন সলাকের কথা নয়। তা আমি জানি বিআই মশাই, আপনি হলেন একজন গণ্যমান্য ব্যক্তি। আর আপনার ছেলে তো একটা হীরের টুকরো। হীরের টুকরো যে কাছে টুকরো হয়ে যাবে, কখনো ধ্বংস হয়ে গেলে যে তাই এই বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি করুন। আরে ব্যস্ত হবেন না ঠাকুরমশাই, আমি মন্ত্রী প্রভাত কুণ্ডু। আরে এদেশের আইন তো আমরাই করি। তাই লগ্ন পার হয়ে গেলে লগ্নকে কিভাবে ধরে রাখতে হয় সে কথা আমার ভালো করে জানা আছে। আরে ঠিক আছে ঠিক আছে, আরে এই তো দেখছে ভগবান, উনি জমা করেছেন, তোমার লগ্নের দরকার নেই, শুধু বলে এলে চলবে। ওরে কে আছিস, ওদেরকে সঙ্গে নিয়ে আয়। আল্লাহ ওদের কাজ শেষ করে এখানে বিয়ের পর্ব শুরু হোক। এত হাতটা পুরো দিয়েছে স্যার, একটু খবর পেলেই আপনার গুণে একাঙ্গ মায়ে ফেট করবে। এই নিন আপনাদের মানে ঠাকুর মশাই, এই কন্যা এসে গেছে, আপনি আমার বিয়ের কাজ শুরু করুন। ঠিক আছে, এসো তো মামনি, বাবাজি তুমি আসো। এবার প্রথমে মেয়ের হ্যাঁ শুরু করো। ভুল বুঝবো আপনার এই বর্ণনাটা পরের গলায় না পড়ে এক গল্পের তাই সেই ভুল কন্ট্রোল করতে আপনার মালা আমি আপনাকে কি হলো? এটা পুরো বিয়ে হয়ে গেল না, আমি আর ছেলে কিছু বিয়ে দেবো না, আমি আমার মেয়ের বিয়ে আমার দেবো। আমার ছেলের বিয়ে কি হবে? একটা মস্তান এসে আমার ছেলের বিয়ে ভন্ডুল করে দেবে আর আমি দাঁড়িয়ে দেখবো? মন্ত্রী মশাই ছেলে অপরাধে আমি আপনাকে গ্রেপ্তার করলাম। অ্যারেস্টটা না হয় একটু পরেও করতে পারবেন। আমি কোন চোর ডাকাত নই যে পালিয়ে যাব। তার ওই মন্ত্রী মশাইয়ের ছেলের বিয়ে না দিই মানে একটু পরে পরিষ্কার হয়ে যাবে। সম্বন্ধ এই না দাদা, তুমি এর একটা বিট করো, নইলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না। চুপ করো, এটা কান্নার সময় নয়। এই চোখের জল মুছে সেই চোখে ন্যায়ের প্রদীপ জ্বালে নিজের অধিকার বুঝে নেওয়ার সময়। এইবার ভালো করে দেখো তো তুমি একে চিনতে পারো কিনা। আমি ওকে কোনোদিন দেখিনি, তো চিনব কি করে? এই কথা তুমি বলতে পারলে, এই কথা তুমি বলতে পারলে, তুমি আমাকে চেনো না। বলো দীপক, বলো তুমি কি আমাকে চুপ কর, চুপ কর, শোনো, চুপ কর। তুমি একে চেনো না তাই না দীপক? কিন্তু যখন দিনের পর দিন লোকে নিয়ে মোটরসাইকেল করে ঘুরে বেড়াতে, ফুচকা খেতে, ঘরের মধ্যে আড্ডা দিতে, তখন তোকে চিনতে। আমার ছেলেকে মিথ্যে কথা বলতে হচ্ছে, আপনি কিছু একটা করুন। ওকে স্যার, বাবু এইসব ভিত্তিহীন অভিযোগ কোনো প্রুফ আমার হাতে নেই, সুতরাং আপনি যা করতে চাইছেন আপনিও তাই করতেন। যদি এটা আপনার নিজের বোন হতো তাহলে করতেন। সোনালীর গর্ভে দীপকের যে তিন মাসের সন্তান আছে তাকে অস্বীকার করতে পারতেন? বলুন। মিথ্যে কথা, আমি ওর সঙ্গে কি করেছ আর কি করবে সেটা ঠিক করবে ওকে বিয়ে করার পর। সম্বন্ধ এদের দুজনকে নিয়ে যাও আর এই বাড়িতে তৈরি মণ্ডপে এদের বিয়ে দিন। কি করলো? এসো দীপক। এরকম সোনালি, তাহলে আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করবো? ভুল যখন করেছি তখন মাসুল তো মাসুল বলতে ছেলের বিয়ে দিয়ে সেই বৌমার উপর আপনার মন্ত্রিত্ব ফলালে বা রাজনীতি করার চেষ্টা করলে তখন কিন্তু আপনাকে মন্ত্রী বলে ছেড়ে কথা কইব না। তখন এই করল বিশ্বব্যাপী রাজনীতির অংশ লাভ হয় আপনার বাড়ির উপর বসে, তখন কিন্তু
আপনার এই দেহরক্ষী পুলিশ প্রশাসন আইন আপনার কেউ কিচ্ছু করতে পারবে না। কথাটা মনে থাকে যেন। থাকবে, নিশ্চয়ই মনে থাকবে বাবা। এখন আসি, আসুন স্যার। ওকে স্যার, চলুন। ব্রাভো মিস্টার কর্ণ, ব্রাভো। হুইসেল গুড লাক। আর পুরোহিত মশাই আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? যান, ওদের বিয়েটা দিন, যান যান যান। হ্যাঁ বাবা, এখনই যাচ্ছি। কিন্তু কিন্তু সুনতা মামনি তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, নাহলে তো লগ্ন বসতে হবে। না, মোটেও না, মোটেও আমি লগ্নভ্রষ্ট হব না, কারণ আমার বিয়ে হয়ে গেছে। মানে মালা বদল হয়ে যাওয়া মানে তো অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। বাকি রইল সিঁদুর দান আর সেই বৈদিক মন্ত্র উচ্চারণ। যদি দং হৃদয়ং তব তদুস্তু হৃদয়ং মম। আরে বাবা, সময় মতো সেটাও আমরা করে নেব, বুঝলে? তাহলে তো মিটেই গেল। আমি বড় ওদিকের বিয়েটা দিয়ে আসি। না না, মানি না, মানি না, মানি না। তুমি না মানলে আমার কিচ্ছু যায় আসে না ড্যাড, কারণ বিয়ে মানে দুটি অন্তরের মেল বন্ধন। ওই যাকে বলে বিনে সুতোর মালা। মানলে আছে, না মানলে নেই। আপনার ওই বিদেশি মালার না মানাটাকে আমি মান্যতা দিলাম ম্যাডাম। আবেগের বেশি জীবনটাকে ছিনিয়ে ফেলা আপনার স্বভাবাই আমার নয়। ও, তার মানে বিয়ে নামের এই পবিত্র বন্ধনটাকে তুমি অস্বীকার করতে চাইছো? কিন্তু নয় ম্যাডাম, কারণ অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা থাকে শুধুমাত্র ওই ঈশ্বরের, আপনার মতো নগণ্য মানুষের নয়। বেশ, তবে তাই হোক। তুমি যখন এই পবিত্র সম্পর্কটাকে মন থেকে মেনেই নিলে না, তাহলে নিশ্চয়ই ওই পবিত্র সিঁদুরটা দিয়ে আমার এই সন্ন্যাসীটা রাঙিয়েও দেবে না? বেশ, তা না দাও, আমি না হয় সারা জীবনে সাদা সিঁদুর বধূ হয়েই থাকবো। তার আগে তোমাকে একটা প্রণাম করার অধিকার তো দাও। না, উঠে বলছি, নাহলে তোর ওই স্বেচ্ছাচারীদের জবাব দিতে তোকে আমি শেষ করে দেবো। তাই শেষ করে দাও। এই বাড়িতে নতুন করে রচিত রাতের নয়া ইতিহাস, যে ইতিহাসের পাতায় বড় বড় অক্ষরে লেখা থাকবে বাবার হাতে খুন হয়েছে মেয়ে, আর স্বামী হয়েছে নিরন্তর্ষক, যার পায়ে মাথা খুলে কপাল ফেটে রক্ত বেরোয়, কিন্তু কপালে লিখন কোনোদিনও বদলানো যায় না। শুধু কুমারের লিখন নয়, প্রয়োজনে তোর জীবনে আমি প্রতিটি বর্ণকে বদলে দেবো। মনে রাখিস, আমি ব্যবসায়ী রত্নাকর বিশ্বাস। প্রয়োজনে ওই দস্যু রত্নাকর হতে আমার বেশি সময় লাগবে না। এই, এই আমার সঙ্গে। নাটক করে দর্শকের অনেক হাততালি পেয়েছেন, এবার বদ্ধ করে বসে নিজের সাথে পাশা খেলবেন। আপনার মেয়েকে আমি স্ত্রী হিসাবে মানি না সেটা ঠিক। এতক্ষণ আপনাদের বাবা মেয়ের অনেক নাটক সহ্য করছিলাম, তবু এই মুহূর্তে আপনি সুনন্দাকে তুলে দিয়েছেন আপনার এক পোষা গুন্ডার হাতে। যা সহ্য করে আমার পক্ষে সম্ভব না। তা কি করবি তুই? কি করার ক্ষমতা আছে তোর? সেটা কোথায় নয়, তাহলেই বুঝে নেব ও আমার শুধু স্ত্রী নয়, বাংলাদেশ স্বাধীনতা নারীর সম্মান ভূষিত হচ্ছে। দেখো, নীরব না হয়ে থাকে এই শয়তান বুলেটকে আমি চিরনিদ্রায় নিশ্চিত করে দেব। তোকে শেষ করে দেবো। মরার জন্য তৈরি হলে জগৎ। আমার মেয়েকে বদ্ধমুক্ত জীবন উপহার দেবো।
গেছে। না না না, এই ভাড়া সহ্য করা যাবে না। আমি সারা বস্তির ডন বাদশা, আর আমার হাতে সারা খালি বোতল, আর এভাবে চলবে? আর আমাকে তো ডন বলে মানবে না। আর আমার ভাইটা হয়েছে একটা পয়লা নম্বরে খাবে, যা ঘরের খাবে আর বনে মস্তান তা তারা। কিন্তু কিন্তু তুই তো দাদার কোথায় একটি বারো ভাবলি না? নিচে কোথা করে বেঈমান হয়ে না ওর মা তোমার কথা ভাবে না। এ কোথা তুমি বলতে পারবে? এ তোমাকে দেবতার মতো শ্রদ্ধা করে গো দাদা। প্রচুর করে, প্রচুর ঘন্ট করে। তা যদি করতো তাহলে আমার হাতে খালি বোতল কেন? সে কি পারে না একটা ভর্তি বোতল এনে শ্রদ্ধা জানাতে? ওই পত্রের দামি জিনিস দিয়ে এবার তুমি শ্রদ্ধা জানাবে তো দাদা। এই বোতলের চেয়ে দামি সে জিনিসটা আমার কি রে ভাই? এ হলো মা। তার মানে মানে তোমার ভাই কন্যের বউ, সে তোমার কে হবে গো দাদা? বৌমা, মানে মা। কিন্তু কর্ণের এত সৌভাগ্য হলো কবে যে কর্মে তাকে বিয়ে করবে? কেন কর্মচারীকে সুপাত্র নয়? আমি তা বলছি না ভাই, তাও তো বটে, কিন্তু এসব আমি কি ভুলভাল ভাবছি? তবে কি আমার মাথাটা নেশাটা একেবারে ফিকে হয়ে গেছে? হ্যাঁ, হতে পারে। তাহলে শোন, আমার এই মাথাটা ঠিক রাখতে আমার এখনই এক বোতল মদ চাই, মদ। তুমি আর মদ খাবে না দাদা। খাবো না? বেশ, খাবো না। তাহলে তার কিছু একটা প্রতিদান তো দিবি। প্রতিদান তার মানে? মানে মানে তুই আমার জন্য একটা মা এনে দিবি। আমি সারা জীবনের মতো মদকে ভুলে মায়ের সেবা করব, সারা জীবন মায়ের পুজো করব, সারা জীবনের মতো মাকে দেবীর মতো প্রতিষ্ঠা করব। কন্যা ভাই, কোথায় কোথায় আমার মা? কন্যা ভাই, দাদা, জন্মের পর থেকেই আমরা পিতৃ-মাতৃ পরিচয়হীন চারই সন্তান। তাহলে আমি তোমার মহা উপহার দেব দাদা। তা তো আমি বলতে পারবো না ভাই, কিন্তু সবার বলছিল তুই নাকি আমার জন্য একটা দেবীর মতো মা এনেছিস। শোনো না ফাঁকি কথা। জানো দাদা, আমি নিজের চোখে দেখেছি এটা ওকে মানা করে গেছে। আর সেই কথা তাকে পড়িয়ে বিয়ে করেছি গো দাদা। কি হলো? চুপ করে আছিস কেন? সবারের কথার উত্তর দে। কি উত্তর দেব দাদা? আমার কিচ্ছু বলার নেই। আসল কথাটা জানো দাদা, ও একটা দেবীর মতো সুন্দরী মেয়েকে বিয়ে করেছে, তো তাই সেই দেবীকে আমাদের বস্তিতে আমাদের মতো মূর্খ ছোট লোকের সামনে আনতে লজ্জা পাচ্ছে দাদা। সে চরম চরম লজ্জা পাচ্ছে দাদা। শেষ পর্যন্ত তোর বিচারে আর এই বস্তি বসে ছোট লোক এই সমাজের দ্বন্দ্বে পরিণত হবে না ভাই। এটা আমার বিচারে নয় দাদা, এই তথাকথিত বেটি ভক্ত লোকের বিচারে। তাই বলে এই ভাইটা পিতৃতুল্য দাদার সামনে সত্যকে গোপনে রেখে মিথ্যার বিচার করবে দাদা। তাহলে তুই কেন আমার মা লক্ষ্মীকে ঘরে আনলি না? কেন কেন আমি এখন মা ডাকার একটু কাঁসা নিয়ে নিরাশার অন্ধকারে ডুবে গেলাম? তাই তোমার আশাটা সত্য ছিল না দাদা। তার মানে রত্নাকর বাবুর মেয়ে তোমার স্বামীর সামনে নেই, সেই দিন যে বিয়েটা হয়েছিল সেটা শুধু ছিঁড়ে খেলা মাত্র। তাই সন্ধ্যা সন্ধ্যা ওর অত্যাচার বড় সমাজে মেয়েটি ভদ্রলোক হিসাবে পরিচিত। তাই আমাদের মতো বস্তিবাসী মানুষের সঙ্গে ওদের বাড়ির মেয়ের বিয়ে তো আকাশ কুসুম কল্পনা শোভন না। কিন্তু মেয়েটা তোকে স্বামীর সামনে মানাতে চেয়েছিল করবো দাদা। তাহলে তোমরাই তো একদিন বলেছিলে দাদা ওর কর্ম খেপা শিয়াল আর হেলা দেওয়াল আর ওই বড় লোকের খেয়ালকে বিশ্বাস করিস না রে ভাই। ওরা ওদের সমস্ত কাজগুলো আমাদের দিয়ে করাবে। যতদিন প্রয়োজন মনে করবে ততদিন মাথায় করে নাচবে, আর প্রয়োজন ঘুরে গেলে ছোট লোক বলে ছুড়ে ফেলে দেবে ওই সমাজের রাস্তা দিয়ে। সেখান থেকে তোমার গর্জে উঠতে হবে কর্ণ। বলে হাজার ত্যাগ স্বীকার করে মানুষের মনে যে আশার প্রদীপ জ্বালিয়েছো সে প্রদীপ যে নিভে যাবে, অন্ধকারময়
দুজনে স্বর্গে গেল আর সঙ্গে আমার নামটা নিয়ে আর সেখান থেকে ঘোরাতে ঘোরাতে এসে হলাম দিদি জামাই বাবু ভাগ্নে বড় হয়েছে তাই আমি হয়েছিলাম অবশেষে ভাগ্নে আর জামাই বাবু সমগ্র অখণ্ড পরিবারের কার্যকলাপ দেখে হয়েছি প্রয়োজন হলে এখানে নিয়ে চলে আসবে তার মানে সোনালীকে কেন্দ্র করে ওই বাড়িতে একটা ষড়যন্ত্রের চালনা চলছে। তোমার মতন বুদ্ধিমানকে বেশি বোঝানোর প্রয়োজন নেই কর্ণ, কারণ যা বলেছি আশা করি তাতেই তুমি বুঝতে পেরেছো। তাহলে তাহলে কি হবে বাবু? আমার বোনটা কি এইভাবে ওর কাছে হারিয়ে যাবে? যাতে হারিয়ে না যায় সেই জন্যই তো খবরটা দিতে এলাম। বাবু মনে রাখো, ধূর্ত ক্ষুধার্ত শিয়ালের সামনে নিজের পোষা মুরগিকে ছেড়ে দিয়ে বসে থাকাটা নিশ্চিন্তের কাজ নয়। তাই সমস্ত ব্যাপারটা দূরত্ব সহকারে বিবেচনা করে তারপর সিদ্ধান্ত নিই। এখন চলি, আবার পরে। ও ভগবান, এ তোমার কেমন বিচার ভগবান? কর্ণ, তুই তো ভাই সব শুনলি, এবার বল আমি কি করবো রে ভাই? তুমি সোনালীকে দেখার হচ্ছে না, কালকে তুমি ওদের বাড়িতে যাবে। কর্ণ, প্রয়োজন হলে একবেলা থাকবে। যদি তোমার সঙ্গে ওরা ভালো ব্যবহার করে তাহলে উত্তম, আর যদি দুর্ব্যবহার করে তাহলে নীরবে চোখের জল বুঝতে বুঝতে এ বাড়ি ফিরবে। তারপর যা করার আমি করবো। তোর কথা মতো আমি আগামীকাল ওই বাড়িতে যাবো। তাতে যদি আমার এই চরম অপমানিত হতে হয় কিংবা দুর্যোগ আমারও খেতে হয়, তাও আমি সহ্য করবো রে ভাই। তবু আমার বোনটাকে আমি সুখী দেখতে চাই রে কর্ণ। তাকে আমি সুখী দেখতে চাই। কর্ণ, সবাইকে দুঃখ কষ্ট ঘুচাতে, সবাইকে সুখী রাখতে নিজের জীবন পণ করছি। তুই তুই আমার একটা কথা রাখবি ভাই? তুই তুই নিজেকে নিয়ে ভাব। তুই নিজে বিয়ে করে একটা ছোট্ট সুখের সংসার। ভগবান আমার কপালে লেখেনি দাদা, আর তাই যদি লিখতো তাহলে বেজন মা জানো সন্তান ফেলবে কেন? কেন মানুষের হাজারো উপকার করেও পুরস্কার তিরস্কার কলঙ্ক কণ্ঠের হাল হবে দাদা? না না ভাই না, এই বস্তিবাসীর কাছে তুই ভগবান, তোর এই জীবন ধরা। তোমার মতো একই সাথে বলা দাদা, এতদিন তুমি চিৎসা না, মুখে নিয়ে বেড়াচ্ছ, আজও সংসারী হতে পারোনি। আমি তোমারই ভাই হয়ে তার ব্যতিক্রম হব কি করে দাদা? কর্ণ, তার চেয়ে এবার এক কাজ করতে হবে। প্রতিদিন এক বোতল করে নয়, প্রতিদিন 2 বোতল করে মদ নিয়ে আসবো। আর আমাদের 2 ভাইয়ের জ্বালা যন্ত্রণা আর মানুষের আবজ্ঞা লাঞ্ছনাকে সেই মদের সঙ্গে মিশিয়ে না 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 কর্ণ না, ওই মুখোশ ছাড়ে ভক্ত লোকের দল তোকে বেতন বাজার ওই সন্তান বলল, আমি তো মেনে নিতে বাধ্য করেছি রে ভাই। তাই তাই তো তুই নামের শেষে মাথার জন্যই লক্ষ্য, এই নামটা কতগুলো আমি কিছুতে বোঝাতে দেবো না রে ভাই। তাই তো তাই তাই তো আমি তোকে তুই আমার বাধা ফুটে প্রান্ত ভুল যেমন জমির মুখে লাগে, তেমনি তেমনি নোংরা বস্তির মুখে তুকে হতে হবে সব অজর সমাধি নিষ্ঠুর বধুমানের মধুই এক দরত্ব অগ্নিপিণ্ড সুর
মোমবাতির মতো টিপ টিপ করে জ্বললে কে যে কেউ আপনাকে ফোনে নিয়ে দেবে। কিন্তু কিভাবে কোন পথে চললে সাপকেও মেরে ফেলা যাবে আর লাঠিকেও ওর পথে রাখা যাবে? সেগুলোকে আমি শিখিয়ে দেবো। আরে আপনি মশাই, আপনি হলেন দেশের মন্ত্রী, আগে এদিকে ভগবান, তাই রাতকে দিন করা হচ্ছে আপনার পালাতের খেল। কিন্তু এদের পুলিশ প্রশাসন আইন আদালত কোনো কিছু বলে তো আছে রত্নাকর বাবু? Yes, আছে। টাকা আইন আছে। ওই টাকা ছিপি দিয়ে ওকে মুখে বন্ধ করে দেন। তাহলে দেখবেন পৃথিবীটা হাত তোলার চেয়েও হালকা মনে হচ্ছে। সেই হালকা পৃথিবীকে অনেক বেশি ভারী করে দিয়েছে ভারী নয় বিষাক্ত বহুরূপী কান্নাগিরিটা। কান্নাগিরি খেলা যাবে ধরে। ওই তিস্তা পুরো ভেঙে ফেলার বুদ্ধি আর ক্ষমতা আপনার কোথায় আছে মন্ত্রী মশাই? কিন্তু এ দেশের জনগণকে নিয়ে আমাদের চলতে হয়। এমন কিছু করা উচিত হবে না যাতে জনগণ আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। কেমন ওর জনগণ? এ দেশের জনগণ যদি বিন্দু মাত্র সচেতন হতো, তাহলে আমার মতো কালোবাজারি সমাজ বিরোধী এ দেশে সমাজ সেবা কখনো হতো না। এ দেশের চোর বদমাস গুন্ডাগুলো এমএলএ এমপি মন্ত্রী হতে পারত না মশাই। তার মানে আমার ছেলের ঘর থেকে ওই বস্তির বহুরূপী ডাকিনেরাকে নামাতে পারলেই আমি কথা দিচ্ছি, আমাদের ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগাবো। আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দিয়ে বিয়ে দিলে রাজ চালাবো, রাজ। একই। তুই তোকে আজ আমি শেষ করে ফেলবো। হাতটা ছেড়ে দিন কুমার বাবু, হাতটা ছেড়ে দিন। আপনি দেশের মন্ত্রী হয়ে যদি বাইরে বইয়ের গায়ে হাত তোলেন, এ কোথায় যে মিডিয়া জানতে পারে, সারা দেশে ছেড়ে পড়ে যাবে। তার চেয়ে যা করার তা দিয়ে করুন। Yes! তাতে আপনার সম্মান বাঁচলো আর মিডিয়া কৌতুক করানো গেল। Yes! Right you are! এই বস্তির ছোটবেলা মেয়েটাকে উচিত শিক্ষা দিতে উন্মুক্ত আমি। ভেঙে দিয়ে যাতে ওই মুটার কোনোদিন ভাত মুড়ি খেতে না পারে। একই নীরব জোরসে মারবেন কিন্তু ছোট লোকের মুখ তো নাই হবে। তুই এখানে অক্ষতায় বলছি জামাই বাবু, ওর বোঝা উচিত যে ছোট লোকের মেয়ে আমাকে বড় লোকের ঠ্যাং নাবে তো ছেলেকে বিয়ে করলে কত ঠান্ডা কত তার মানে তুই আমাদের বাপ ছেলেকে অপমান করছিস। বলে আমি তো আর খুঁটি বানানো আমি শুধু বলছিলাম যে এমনি ভাবে ভদ্রলোকের ভালো ছেলেরা বস্তিবাসী মেয়েদের সর্বনাশ করে কিন্তু তাদেরকে বিয়ে করে না আর তাদের উপর অত্যাচার করে না। নীরব তুই কিন্তু সত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। হয়ে গেছে বোমা, তুমি কাপ প্লেট গুলো পুড়িয়ে নিয়ে গিয়ে আবার দুবার চা করে নিয়ে। আরে এই বাড়িতে বিয়ে হওয়ার পর তো তোমার ছোট লোক নামটা বুঝবে না, তাই চাটা ছোট লোকের মতোই করে নিয়ে আসবে। আর কি বলে আসছে জামাই বাবু? আমি গুলি করে মারবো শয়তান। জামাই বাবু জানি এইভাবে দুর্বলের উপর সবলের অত্যাচার যুগে যুগে দেশে দেশে চলেছে, আর আমরাই বা তার ব্যতিক্রম হবো কেন? তাই তো বৌমার উপর চলছে লাথি। মামা বাবু, আমি এক্ষুনি আপনাদের জন্য চা নিয়ে আসছি। আমি যাবো আর আসবো। না, ওই ছোট লোক মেয়েটার হাতে আমি চা খাবো না। এখন তুই আবার যখন আসবে তখন তো ওই হাতেই চা আপনাদের খেতে হবে, তাই রাগটা না করে একটু বসবো। আপনি এইবারে নতুন কুটুম হতে যাচ্ছে, বাসি মুখে ফিরে গেলে কুটুমের মরে যেতে হবে না।
এই যেমন ধরো দাদা রামায়ণ, মহাভারত, মামাগুলো সব সুপুনিয়ার কাল নেবে, আর খালাগুলো সব ঢাকা ঢাল। তোরা বাজে বকরা বন্ধ করবি নাকি অন্য ব্যবস্থা করবো? জামাই বাবু, শাস্ত্রে কথা বললে যদি বাজে বোকা হয়, তাহলে গঙ্গা স্নান করলে পুণ্য হয় নাকি শরীর নোংরা হয়? বলি জ্ঞান তো বেশ ভালোই আছে, তবে যে পথে খাচ্ছ সেই পথে ফুটো করছো কেন? জামাই বাবু কিছু বলতে পারেনি বইয়ে আমার খাবারের কথা দিচ্ছে। আরে মশাই, খাই তো সকালবেলায় 1 কাপ চা, আর দুপুর বেলায় 50 গ্রামের চালের ভাত, আর রাত্রে 2 রুটি। এটা বন্ধ করে জামাই বাবু কতটা উপকার করতে পারবেন? তোমার ভাত মেরে বাড়ি উপকার করার ইচ্ছে আমার নেই। আমি এমন কিছু দিয়ে বাড়ির উপকার করতে চাই যা হবে তোমার জামাই বাবুর জীবনে সর্বশ্রেষ্ঠ উপহার। রত্নাকর বাবু, আপনি যা বলে গেলাম বোঝার মতো কাজ করুন, অন্যথায় আপনার দুর্ভাগ্যের বেলা যা কেউ ছিঁড়তে পারবে না। মনে রাখবেন, কিছু ভালো করতে গেলে কিছু কিছু ছোট ভুলকেও প্রশ্রয় দিতে হয়, তা না হলে ভালোর আলো জ্বালতে গিয়ে সব অন্ধকার হয়ে যাবে। এতক্ষণে সব জলের মতন পরিষ্কার। তার মানে কি বুঝলি তুই? এটাই বললাম যে জোনাকিও পৃথিবীকে আলোকিত করতে পারে। কি বাজে বকছিস পাগলের মতো? পাগল কোনো হয়নি, তবে এবার হবে। এই আপনার বন্ধুর কথা ছিল। তুই জানিস উনি একজন কত বড় সমাজসেবী? না জানার কি আছে জামাই বাবু, কারণ আমি তো এই সমাজেই চলে বেড়াই। তাই তো চোখের সামনে দেখতে পাই যত চোর ডাকাত খুনি বদমাশ সবাই একটা করে সমাজসেবী তকমা এঁটে এই নানান মঞ্চ আলো করে বসে আছে। আর কিছু পয়স্য শিয়াল আছে, তাদের কথা শুনে আল্লাহটা আটখানা হয়ে হক্কা হওয়া হয়ে গেল। এত বেশি বুঝে গেছিস যে তোকে এই বাড়ি থেকে না তাড়ালে এই বাড়িতে ভদ্রভাবে বাস করা যাবে না বুঝলি? মানে আপনার বন্ধুর কথাটাই সত্যি যে আপনি আমার খবরের ভালো করতে দিতে। বেশ, আজ থেকে না হয় আমার খাবারের হাঙ্গার স্টাইল শুরু করলাম। মামা বাবু, জানি উনি কোথায় গেলেন? সরকার নামে, কারণ উনি হলেন ভগবানের পৈশ্য, তাই যাত্রার বাড়িতে যাত্রার হাতের তৈরি করা চাউনি খান না। তাহলে তাহলে এই চাটা বলে বাইরে করতে দেবে মা, বাইরে অনেক লোকজন বসে আছে। ঠিক তো, বাইরে অনেক লোকজন বসে আছে, তাদের গায়ে পড়তে পারে। তাদেরকে এক কাজ করো, এই ডাস্টবিনে ফেলে দাও। পারলাম না জামাই বাবু, বৌমার হাতে তৈরি করা কষ্টের চাটা মান রক্ষা করতে, তাই এই চাটা খাওয়ার পরে আমি হাঙ্গার স্টাইল এটা হয়েছে নাকি? চা যেমন ছোটলোক বাড়ির মেয়ে তেমনি নর্দমা জলের মতন চা। এও, তোমার চা। বাবা, আপনি কি করলেন বাবা? এই আপনি কি করলেন? দুঃখ করিস না রে মা, দুঃখ করিস না। সহ্য কর, এটাই আমাদের মতন ভদ্র লোকের অতি ভদ্রতার নমুনা। না কি বলেন জামাই বাবু? বেশি বাচালতা করলে বাবা তোমায় কিছু না বললেও আমি কিন্তু তোমায় ঘাড় ধরে বের করে দেব। তোরা আমায় কতবার তাড়িয়ে দিবি বল? একবার জামাই বাবু আর একবার তুই। একটাই যদি প্রেস্টিজে লাগে তাহলে ওই বাড়িতে পড়ে আছো কেন? অসম্মানে বেরিয়ে গেলেই তো হয়। ছি ছি ছি, এ তুমি কি বলছো গো? উনি 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 যে আমাদের মামা বাবুর গুরুজন। সাহস! মামার বাড়িতে না থাকলে
তোমাকে মাটাকে এই বাড়ির থেকে তাড়িয়ে দিস না রে বাবা, তাড়িয়ে দিস না রে বাবা, তাড়িয়ে দিস। মামা বাবু যাবেন না, ছুড়ে না। মামার জন্য তোর ছেলে তো উঠলে উঠে শয়তানি। হলেও ওকে তোর চড় মারা উচিত হয়নি দীপক। আমি মন্ত্রী প্রভাত কুণ্ড আমার ছেলে মেয়েদের গায়ে হাত তুলেছে শুনলে আমার প্রেস্টিজ বলে কি কিছু থাকবে? অটল সে মেয়ে তো তাহলে এই পাপিয়া ছেলেটাকে নিয়ে আমি কি করবো বাবা? নখের পথে যাত্রী করে নিজের চলার পথ পরিষ্কার করে নিবি। তবে সবটাই কৌশলে বল প্রয়োগ করে নয়। মনে রাখিস, বল প্রয়োগ করে যুদ্ধের সৈনিক হওয়া যায়, সেনাপতি নয়। সৈনিক, আমার ছেলে সেনাপতি হবে, যুদ্ধের সৈনিক নয়। Understand? You better understand. Hey, hey. সেদিন তোর নগর তোকে জোর করে আমার ঘরে চাপিয়ে দিয়েছিল, রক্ষা করছিল তোর সম্মান। কিন্তু এখন থেকে প্রতিদিন এই সিংহের গুহায় কে তোর সম্মান বাঁচাবে, কে রক্ষা করবে তোর জীবন যৌবন? তুমি রক্ষা করবে, কারণ তুমি যে আমার স্বামী। স্বামী? আমি তো জোর করে তোমার ঘরে যাবিনি। আমি ভালোবেসে তোমাকে বিয়ে করেছি। ভালোবাসা? তাও আবার তোর মতো মেয়েকে? ওরে শয়তানি, তোর মতো মেয়েকে নিয়ে দুদিন ভর্তি করা যায়, কিন্তু বিয়ে করে ঘর বাঁধা যায় না। তাহলে এতদিনের এত কথার ফুলছুরি, এত স্বপ্ন, সবই কি তুমি আমার চোখে অভিনয় করেছিলে? অভিনয়। মন্ত্রী ছেলে আমি, সুতরাং কিছু মিথ্যে কথার অভিনয় না করলে আগামী দিনে নেতা বা মন্ত্রী হবো কি করে? লাগছে। তোর মরণ যাত্রার পর তুই যদি স্বেচ্ছায় মরে বাড়ি বাড়ি ছেড়ে যাস তো ভালোই, নইলে তোর পেটে লাঠি মেরে তোর সন্তানের সঙ্গে আমি কাঁদিস না রে বোন, কাঁদিস না। বাসার মূর্তির সামনে চোখে জল ফেলে কোনো লাভ হয় না রে বোন। ওরে বোন, প্রকৃত মানুষ দিকে না করার এটাই হয়তো চরম পরিণতি। বামন হয়ে আকাশের চাঁদ ধরতে যাওয়ার চরম পরিণতিটা বুঝতে পারার জন্য তোমাকে সারা অশেষ অশেষ ধন্যবাদ। আমি তো বামন হয়ে চাঁদ ধরতে চাইনি দিব। তুমি আমাকে মিথ্যে ভালোবাসার প্রলোভনে ভুলিয়ে আমার চরম সর্বনাশ করেছিলে। সর্বনাশের কি দেখলে সোনা? তোমার পেটে সন্তান আসা দূর পাগেলি, আমার মতো মন্ত্রী পুত্র রয়েছে পেটে সন্তান আসা তোর তো সৌভাগ্যের ব্যাপার। তাতে বিয়ে নামক ছেলে খেলাটা না করে কিছু এই কথা তুমি বলতে পারলে দিব? ছি 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 দিব, ছি। ভদ্র লোকের ছেলে হয়ে তার সামনে কোনকে এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না দিব? কি করে লজ্জা করবে দাদা? কি করে লজ্জা করবে? তুমি বলতে পারো দাদা গো, সেই শিক্ষা, সেই আদর্শ, সেই মনুষ্যত্ব ওদের মধ্যে কি আছে? ওরা হচ্ছে মেকি, ভদ্রতার মুখোশ পরা এক একটা মানুষ বিরূপী শয়তান। তাই বলবে তো? ঠিক আছে সোনা, তোমার কথা আমি মেনে নিলাম। তাহলে সেই শয়তানের আসল রূপটা দেখো। ওকে ছেড়ে দাও, নইলে ও মরে যাবে। মারা যাবে নয়
যাবে, আর সেই বাঁচার রাস্তাটাই আমি প্রস্তুত করে দিচ্ছি। বাড়ির বৌমার গায়ে হাত দেওয়াটা আমি কিছুতেই বরদাস্ত করবো না। আমি একজন মন্ত্রী, আর আমার সম্মানকে জলাঞ্জলি দিয়ে এই বাড়ির বৌমার গায়ে হাত তুললে দেশের জনগণ কিছুতেই আমাকে ক্ষমা করবে না। কিন্তু বাবা, না, এবার কোন জোর আপত্তি করলে প্রয়োজনে উপযুক্ত বিচার করে তোকে আমি এমন সাজা দেব। মশাই না, কোনো সাজা ওকে দেবেন না। যাই অন্যায় করে থাকুক না কেন, কিন্তু আপনার ছেলে আর আমার ভক্তিপতি। ওর বাবা দিবক, এতেও যদি তোর রাগ প্রশমিত না হয়, যদি হঠাৎ উত্তেজিত হয়ে পড়িস, তাহলে কিন্তু বৌমার গায়ে হাত দিবি না। মনে রাখিস, সীতার গায়ে হাত দেওয়ার জন্য রাবণের সাথে লঙ্কাপুরী ধ্বংস হয়েছিল, দ্রৌপদীর জন্য ধ্বংস হয়েছিল কৌরব বংশ, আর সুন্দরী হেলেনার জন্য ধ্বংস হয়েছিল বিশ্ববিখ্যাত ট্রয় নগরী। বাবা তাহলে আমি বৌমার গায়ে হাত না দিয়ে এই চাবুকের আঘাতে জর্জরিত করে বুঝিয়ে দিবি যে রাবণ হয়ে প্রাণ ধরার স্বপ্ন চিরকাল স্বপ্নই থাকে, তা কোনদিন বাস্তবে রূপ পায় না। এর কোনো লাভ হবে না শালা বাবু, কারণ বাবা যা বলে গেল তার ব্যতিক্রম হবে না। তাই বোনকে বাঁচাতে চাইলে ওকে এখান থেকে নিয়ে চলে যাও, নইলে পরিতে এসে দেখবে তোমার বোনের কত বিখ্যাত রক্তাক্ত শরীরটা এ বাড়ির শিল্পেন, নয়তো ওই বাগানে রাম গাছে ঝুলছে। আমি আমার বোনকে নিয়ে চলে যাবো। চল বোন, সুখের আশায় এমন জেলে দিয়ে তুই আজ ওই আমার ওই ভাগা ঘরে ফিরে চলে রে বোন। আমি মিথ্যে মনে মনে ভুলে যে ভুল করেছি, যে পাপ করেছি, এই বাড়িতে বসে আমাকে নিশ্চয়ই মহাপাপের প্রায়শ্চিত্ত করতে হবে গো দাদা, করতে হবে। কোন কিন্তু কোন সুখেরটা রে, কোন আশায় তুই এখানে পড়ে থাকবি? এখানে তোর কপালে অত্যাচার, লাঞ্ছনার মৃত্যু ছাড়া কিছুই লেখা নেই রে ভগবান। তবু ওকে তাহলে থাকতে দাও বাবা। মা বাবু, কারণ আমার মা যদি বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করে নেয়, তাহলে এই দেশে চিরন্তন মাতৃ সমাজকে লজ্জায় মুখ লুকাবে। মা বাবু, তারা হারিয়ে ফেলবে নিজের সংসারে লড়াই করে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা। কিন্তু মা বাবু, তাহলে আমি এই সংসার ছেড়ে চিরদিনের মতো চলে যাচ্ছি রে মা। বাবু, হয়তো জীবনে আর কোনোদিন দেখা হবে না, কিন্তু যদি পারিস তোর এই কৃতজ্ঞ সন্তানকে তুই ক্ষমা করিস রে মা। মা বাবু, ক্ষমা করিস। না, না মামা বাবু না। যদিও জানি যে মায়েদের ক্ষমাই একমাত্র কর্ম, তবু আমি তো আপনাকে ক্ষমা করতে পারবো না মামা বাবু। বোন, মা কি 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 বলছিস তুই? আমি তো ঠিকই বলছি মামা বাবু।
জীবনটা কি বাপ? তাহলে এত বড় ভুল তোরা করছিস কেন? কেন মা হয়ে সন্তানের পায়ে ধরে সন্তানকে মা বাবা কিছু করছিস? মা বাবু, আয় আয় পাশরালি আয় সবাই। আজ আমি সমস্ত কান্নাকে হাসি দিয়ে ঢেকে বলবো, এর নিয়তিকে আমরা ভুলে গিয়ে এর নিয়তি খোঁজে ছুটু কালিসের বাড়া তোদের নিয়তিকে আমরা ভুলে গিয়ে সুখের নিয়তির খোঁজে ছুটু কান্না হাসির ভাবের মাঝে হাসিটুকু মুখে ধরে রাখবো সুখের নিয়তিকে আমরা ভুলে গিয়ে সুখের নিয়তির খোঁজে ছুটবো।